আমার নাম শাফায়েত খান শিয়াব। আমার প্রশ্নটা হচ্ছে ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের কাছে। আমরা দেখেছি চট্টগ্রাম ইটস নট অনলি ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ বাট পুরো সাউথ এশিয়াতে একটা ইম্পর্টেন্ট একটা জিওগ্রাফিক্যালি ইম্পর্টেন্ট একটা প্লেস। অ্যান্ড ঐতিহাসিকভাবে চট্টগ্রাম অনেকবার বহিঃশত্রুদের দ্বারা অ্যাটাক হয়েছে। পর্তুগিজ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিজদের দ্বারা অ্যাটাক হয়েছে। এবং রিসেন্টলি আমরা দেখছি যে ভারতীয় মিডিয়াতে চট্টগ্রাম নিয়ে অনেক কথা বলছে। আর কিছুদিন আগে মিয়ানমারের সিভিল ওয়ারের কারণে আমাদের সেন্ট মার্টিন বেসড ট্যুরিজমটা একটু এফেক্টেড হয়েছিল। তো আমার প্রশ্নটা হচ্ছে যে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি দেশ পরিচালনার দায়িত্ব পায়, আমাদের চিটাগংকে আরো সিকিউর করার ব্যাপারে মিলিটারি অথবা নেভাল প্রেজেন্স, এই ব্যাপারে বিএনপির টেকটা জানতে চাচ্ছি। থ্যাংক ইউ শিহাব, ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। আপনার কোয়েশ্চেনের ফার্স্ট রিপ্লাই হচ্ছে সবার আগে বাংলাদেশ। এটার মানে কি? এটার মানে হচ্ছে যতবার চট্টগ্রাম বলেন বা বাংলাদেশ বলেন, স্পেশালি চিটং নিয়ে যেহেতু কথা বলছি, চিটং নিয়ে বলি, যতবারই আক্রান্ত হয়েছে চট্টগ্রামবাসী কিন্তু সেটাকে প্রতিরোধ করেছে। অতীতেও করেছে, বর্তমানেও করছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে। এটা হচ্ছে চট্টগ্রামবাসীর স্ট্রেংথ। এবার আসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যদি জনগণের ম্যান্ডেট পায়, দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে কি করবে? ফার্স্ট অফ অল, আমরা আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিব। আমাদের ফরেন পলিসি হচ্ছে ফ্রেন্ডস টু অল অন দ্য বেসিস অফ ইকুয়ালিটি, এবং ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে আমাদের সবার সাথে সম্পর্ক থাকবে। আমার বর্ডার সিকিউর করতে, আমার দেশবাসীর সিকিউরিটি ইনশিওর করতে আমার যা যা করণীয়, দেয়ার উইল বি নো আদার প্রেসক্রিপশন দেন ফ্রম দ্য প্রেসক্রিপশন অফ দ্য বাংলাদেশিজ। বাংলাদেশিরা যেভাবে চাইবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেভাবেই বাংলাদেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। আমার বাবা একজন প্রবাসী এবং আমি চট্টগ্রামের সাথে সাথে সাতকানিয়ারও একজন সন্তান। সো আমরা কম বেশি জানি চট্টগ্রাম সাউথ এবং চট্টগ্রাম নর্থের বেশিরভাগ যারা রেসিডেন্ট আছে তারা প্রবাসী। তো আমার কোশ্চেনটা একটু পলিটিক্যাল হবে। বিএনপির 31 দফাতে আমরা দেখতে পেয়েছি যে প্রবাসীদেরকে ইনক্লুড করে তেমন কোনো দফা বা সামথিং কিছু দেয়া হয়নি। সো আমার কোশ্চেনটা হলো ব্যারিস্টার মীর হেলালের কাছে যে বিএনপি কি প্রবাসীদেরকে ওন করে? আর যদি ওন করে থাকে তাহলে আগামীতে জনগণের ম্যান্ডেট পেয়ে যদি তারা সরকার গঠন করে তাহলে তাদের জন্য তারা কি কি ফ্যাসিলিটিস বা সুবিধা দিবে? ধন্যবাদ। আমাদের প্রবাসীদের জন্য সেটা হচ্ছে আমাদের যে কর্মসংস্থানের বিষয়টা আছে এটাতে ইনক্লুডেড। এটা হচ্ছে, দেখেন আপনার বাবা কোন দেশে আছেন? সৌদি আরব। এক্স্যাক্টলি, সৌদি আরব বলেন, মিডল ইস্ট বলেন, এখন ইউরোপের কিছু দেশেও কিন্তু আমাদের প্রশিক্ষিত কিছু আমাদের শ্রমজীবী মানুষ যাচ্ছে। কিন্তু ডিফারেন্স হচ্ছে এখানে আমাদের বাংলাদেশে আমাদেরকে 500 দিরহাম বা 500 রিয়াল দিলে আমরা খুশি হচ্ছি, কিন্তু ইন্ডিয়ান বা পাকিস্তানি বা শ্রীলঙ্কান ওরা কিন্তু বলেই দিচ্ছে আমরা তোমাদেরকে লেবার দিতে পারবো যদি তোমরা 1800 বা 2000 রিয়াল নিশ্চিত করতে পারো। এটা কেন ওরা করতে পারছে? বিকজ ওদের পররাষ্ট্র নীতি খুবই স্ট্রং, ওদের লেবার মিনিস্ট্রি, ওদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় খুবই প্রোঅ্যাক্টিভ। কিন্তু আমাদের দেশে গত 16 বছরে যে লুটপাটে ব্যস্ত ছিল, এদিক দিয়ে মনোযোগ দেওয়ার কোনো সুযোগ ছিল না। যে জন্যই আমরা স্পেসিফিক্যালি আমাদের এই যে 3টা মন্ত্রণালয়ের কথা বললাম, ওখানে স্পেশালি প্রবাসীদেরকে যাতে আমরা ওদের লোয়েস্ট ওয়েজ না, আমাদের দেশের পক্ষ থেকে আমরা একটা লোয়েস্ট ওয়েজ সেট করে দিব যে এর নিচে হলে আমরা তোমাদেরকে শ্রমিক দিব না। এটা হলো ফার্স্ট। আমাদের অনেক প্রবাসী ভাই ও বোনেরা বিদেশে আছেন যারা ভোটের সময় হয়তো চাকরির কারণে হোক বা ব্যবসার কারণে হোক দেশে আসতে পারেননি। রাফ ফিগার হচ্ছে অ্যারাউন্ড 1 কোটির মতো। তাদেরকেও যেন ব্যালটিংয়ের মাধ্যমে ভোটের ব্যবস্থা করা যায়, সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টোতে বা 31 দফায় আছে। এই ধরনের আরও অনেক কিছু আছে, যেমন ওনারা দেশে আসলে ওনাদের এয়ারপোর্ট থেকে নিয়ে যে প্রশাসনিক হয়রানিটা হয় সেটাকে যেন আমরা
লাঘব করে দিয়ে বরঞ্চ ওনাদেরকে এক্সট্রা ফ্যাসিলিটেট করতে পারি বা সম্মানিত করতে পারি, কারণ আমাদের দেশের ফরেন রেমিটেন্স কিন্তু অনেকাংশেই এই প্রবাসীদের উপরেই ডিপেন্ড করছে। এবং যেহেতু সুযোগ পেয়েছি, আমি আপনাদেরকে এটাও জানাতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে 3টা সেক্টরকে প্রমোট করেছিলেন, বাংলাদেশ কিন্তু এতদিন পরও ওই 3টা সেক্টরের উপরই ইকোনমিক পিলারটা দাঁড়িয়ে আছে। প্রথম হচ্ছে আপনাদের, যেটা আপনার বাবা সম্মানিত আমাদের চাচা, উনি যেটাতে আছেন প্রবাসী ফরেন রেমিটেন্স, উনি বাংলাদেশের জনগণকে জনশক্তিতে রূপান্তর করে ওনার কানেকশনের মাধ্যমে এইসব মিডল ইস্টার্ন কান্ট্রিজে কিন্তু প্রথম জনশক্তি রপ্তানি করেছিলেন। এখন পর্যন্ত বাংলাদেশে দ্যাট ইজ দ্য টপ রেভিনিউ আর্নার। সেকেন্ড হচ্ছে এক জমিতে বারবার কি করা, ধান চাষ করা, একাধিকবার ফলন, এটাও কিন্তু কৃষিক্ষেত্রে জিয়া রহমানের অবদান, যেটা এখনো বাংলাদেশে প্র্যাকটিসড হচ্ছে। থার্ড হচ্ছে যেটা আমরা কিছুক্ষণ আগে আলাপ করেছিলাম, আরএনজি সেক্টর। এই আরএনজি সেক্টরও কিন্তু আমাদের প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানেরই একটি অবদান। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা যারা ইউর আপকামিং লয়ার, আপনি ল পড়ছেন, আমি ব্যক্তিগতভাবে আইনজীবী, আমার আইন পেশায় প্রায় 21 বছর হয়ে গেল। তো দেশ ও মানুষের জন্য যদি আপনি কিছু করতে চান, আপনার কিন্তু হিস্ট্রিটাও জানতে হবে। তাহলে আপনি 1976 থেকে 81 পর্যন্ত জিয়া রহমান সাহেব কোন ফিলোসফিতে এগিয়েছিলেন, যেখানে মাত্র 4 বছর বা 5 বছরের রাজনীতি দিয়ে উনি আজকের দিন পর্যন্ত প্রত্যেকটি বাংলাদেশিদের কাছে একটি আইকনিক স্টেটসম্যান হিসেবে প্রমাণিত এবং প্রতিষ্ঠিত, এটা আমাদের বুঝতে হবে। একইভাবে আপনি দেখবেন, এই যে এখন আমাদের বাংলাদেশে আপনি যদি যে কোনো কাউকে, আপনি যদি ধরেন বিএনপিও করেন, আপনি যদি জিজ্ঞেস করেন যে তোমরা ভবিষ্যৎ বাংলাদেশের নেতা হিসেবে কাকে দেখো, অ্যাটলিস্ট 85 to 90% লোক কিন্তু একটা লোকের নামই বলবে, সেটা হচ্ছে জনাব তারেক রহমান। এটা কিন্তু কেউ ওনাকে হ্যান্ড ওভার করে নাই, এটা কিন্তু কেউ ওনাকে গিফট দেয় নাই। হি হ্যাজ ওয়ার্কড হিজ ওয়ে টু দিস প্লেস। সো আই উড ওয়ান্ট, আপনার কি নাম বললেন? আহসান সাহেব, আপনি শিহাব, you are our next generation and we want to see more Zia Rahmans from your end. Inshallah, we hope to see you like. আমাদের প্রবাসীদের কিন্তু জুলাই আপরাইজিং এ ব্যাপক একটা ভূমিকা ছিল। প্রথমে রেমিটেন্স বয়কট, এরপরে আবুধাবি, দুবাইয়ে সম্ভবত তারা প্রোটেস্ট করে 54 জন গ্রেফতার হলো, এর মধ্যে আজীবন কারাদণ্ড পেল। পরে আবার আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা মনে হয় যোগাযোগ করে এটা মওকুফ করেছেন। নাম মাহবুব রানা, আমি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর জেনারেল বডি মেম্বার এবং বাংলাদেশ ফ্রোজেন ফিশ এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমি জিয়া রহমান ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর এবং বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেবকে প্রশ্ন না, জাস্ট আমি চট্টগ্রাম বাণিজ্যিক নগরী করতে কি কয়েকটি সমস্যা চট্টগ্রাম বিরোধী লোকজন যেগুলো সৃষ্টি করে, এগুলির ব্যাপারে আপনাকে ইনফর্ম করবো। আর প্রশ্ন বলতে পারেন, উনি চাইলে উত্তর দিবেন, না হলে এগুলো নিয়ে পরে কাজ করবেন। আমি বলছি একটু প্লিজ। যেমন চট্টগ্রাম বন্দর দিয়ে যে আমদানি রপ্তানি হয়, চট্টগ্রাম থেকে মালগুলি যাওয়ার সময় 13 টনের উপর, 6 চাকার গাড়ি 13 টনের উপর যেতে পারে না। সীতাকুণ্ডে একটা স্কেল আছে, কিন্তু এটা বাংলাদেশের আর কোথাও নেই। আর অনেক সময় দেখা যায় ঢাকা থেকে 20 টন মাল নিয়ে এসে এই স্কেলের আগে 8 টন আনলোড করে এবং 13 টন নিয়ে আসে। এটাতে কস্ট বেড়ে যায়, আমদানি রপ্তানিতে বিশেষ করে চট্টগ্রামের ব্যবসায়ীদের সমস্যা হয়। 1, 2 নম্বর ব্লু ইকোনমির কথা বললেন। এই ব্লু ইকোনমি যেটা সামুদ্রিক সীমা জয় হয়েছে আপনি বললেন, এটাতে কি পরিমাণ আমাদের সামুদ্রিক সম্পদ রয়েছে, এটা কিন্তু সম্ভাব্যতা যাচাই করার জন্য একটা জাহাজ কেনা হয়েছিল। এটা তারা কিনেছে, দাম দেখিয়েছে প্রায় 70 কোটি টাকা, আসলে একটা 4 থেকে 5 কোটি টাকা, বেশি নয়। এবং ওই জাহাজটির সক্ষমতা নেই অতটুকু দূরে গিয়ে এটা ওই যে ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই করবে। এই জাহাজটা এখন বিএফডিসি ঘাটে আছে, এটা ঝরে ঝরে পড়ছে। এইটা নিয়ে ব্লু ইকোনমির জন্য ওয়ার্ল্ড ব্যাংক এবং জাইকা $1 বিলিয়ন প্রজেক্ট নিয়ে আসছিল বাংলাদেশে। তখন এই ব্লু ওই এরিয়ায় মহিষপান বলি বা আমাদের জয়কৃত সামুদ্রিক সীমায়, এখানে ট্রলিং করতে গেলে জাহাজে যে আঘাত ধারণ
এবং সাইজ এক একটি জাহাজের দাম 100 কোটি টাকার উপরে। এখানে বাংলাদেশে যে ফিশারি ডিপার্টমেন্ট টেন্ডার করেছিল একমাত্র এখান। বিষয়গুলো আমরা একটু আলোচনা করেছি বোধহয়। হ্যাঁ, আপনাকে বলেছি একটু প্লিজ নেন। এটা এটা এখান নিয়েছিল, এটা অনেকে জানেন না, সবার জানার দরকার। কিন্তু ওই যে ফিজিবিলিটি স্টাডি না হওয়ার কারণে ওই জাহাজটা সরকার টাকা মেরে দিয়েছে, বাট ওই সক্ষমতা সম্পূর্ণ জাহাজটা কিনেনি, সে কারণে কাজটা হয়নি, টাকাটা ফেরত গেছে। ওটা জানতে হবে আমাদের। তারপর আপনি সোলার এনার্জির কথা বললেন। সোলার এনার্জি 1 মেগাওয়াট এনার্জির জন্য 3 একর জায়গা লাগে। এই সরকার এসে তড়িঘড়ি করে বেশ কয়েকটা টেন্ডার করেছে। আগামী মার্চের 30 তারিখ একটা টেন্ডার আছে, তার মধ্যে কক্সবাজারে 6টা, আনোয়ারা সীতাকুণ্ডে 2টা, মোট 7টা প্রজেক্ট আছে 70-100 মেগাওয়াটের। আই হ্যাভ দিস টেন্ডার নোটিস। কিন্তু আপনি এই চট্টগ্রামে এই প্রজেক্টগুলি করার জন্য এত বড় জায়গা পাবেন না। যদি আপনি 100 মেগাওয়াট করেন তাহলে 300 একর জায়গা লাগবে। এখানে লেখা আছে আপনার নাল জমি, ধানি জমি, অর্থাৎ আবাদি জমি হবে না, পরিত্যক্ত জমি লাগবে। পরিত্যক্ত জমি চট্টগ্রামে কম। দ্বিতীয়ত, পাহাড়ি এলাকায় হবে না, হিল ট্যাক্সে কোনো সোলার এনার্জি হবে না, সরকারের নীতিমালায় আছে। তো এইগুলি নিয়ে আপনারা কি ভাববেন? যেহেতু আমাদের এই যে বিদ্যুৎ এখন বর্তমান রেট হচ্ছে 1 ইউনিট 10 সেন্ট, অর্থাৎ 12 টাকা, বর্তমান বাজার মূল্য হিসেবে 12 টাকা। এটা দিন দিন আরো কমতেছে। কিন্তু জায়গা না পেলে চট্টগ্রামে জায়গার অভাবে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, এই টেন্ডার মানুষ পার্টিসিপেট করবে না, জায়গা পাবে না, জায়গা না পাওয়ার কারণে। তারপর দ্বিতীয় হচ্ছে চট্টগ্রাম কর্ণফুলী নদী, এটা আমাদের চট্টগ্রাম বন্দরের জন্য, চট্টগ্রামবাসীর জন্য এটা আমরা হার্ট বলতে হবে। এটা পলি জমে নাব্যতা হারাচ্ছে। এই সরকার কোনো এটা ব্যবস্থা নিচ্ছে না। একবার এনেছিল ড্রেজিং করার জন্য বড় 32 ডায়ামিটার ইঞ্চির, এবং এটা ওই যে পলিথিন 3 ফিট লেয়ারের পলিথিন জমেছে এই নদীতে। এটা তারা ড্রেজিং করতে না পারে, এর ড্রেজিং ফেরত গেছে। এটা যদি দিন দিন এভাবে বাড়তে থাকে তাহলে আমাদের কর্ণফুলী শেষ পানি। আমাদের সময় সংক্ষিপ্ত, একটু ধন্যবাদ, আমি খুব সংক্ষেপে শেষ করছি। তো এটা আপনারা ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে যদি ক্ষমতায় আসেন, আমি এটা আপনার কাছে উত্তর চাচ্ছি না, এগুলি জাস্ট আপনার নলেজে দিলাম। উনি বলেন যে আসলে নবায়নযোগ্য যে সোলার প্যানেলটা বসানোর জন্য প্রচুর জায়গা দরকার, এটা একটা চ্যালেঞ্জ অবশ্যই। এই চ্যালেঞ্জটা আমরা কিভাবে মোকাবেলা করবো আসলে শহর অঞ্চলে? বাংলাদেশের এখনো কক্সবাজারের নীলার সাইডে অনেক জমি আছে যেগুলা লবণাক্ত হওয়ার কারণে কৃষি কাজে ব্যবহারযোগ্য না। ওখানে এখনো মনে হয় 450 একরের মতো জমি আছে। এটা আমি জানি, কারণ এই ইন্ডাস্ট্রির সাথে কিছু কাজ আবার করা হয়েছে। একই ধরনের জমি টেকনাফের দিকেও আছে। কিন্তু এই সরকার আসলে, যেটা উনি বারবার বলছে, এই সরকার তো এগুলা কাজ করার জন্য আসে নাই। এই সরকার এসছে হলো একটা বিশেষ ব্যবস্থায়, ওনারা দায়িত্ব পেয়েছে, ওনারা কিছু প্রয়োজনীয় সংস্কার করবে, সংস্কার করে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিবে। নির্বাচিত সরকার এই সকল কাজগুলো করবে। এই ফিজিবিলিটি টেস্ট বলেন বা নাব্যতা ফেরত আনার কথা বলেন, এগুলা কোনো ইন্টারিম গভর্নমেন্টের কাজ না। এগুলা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট ডে টু ডে জিনিসটা দেখবে যাতে দ্রব্যমূল্য স্বনির্ভর। জাতীয় তো অনেক ছোট আসলে, এখন 15 জনের মতো উপদেষ্টা আছে। আর এদের এটার ব্যাপারে এক্সপার্টিজও তো নাই, ওদের এটা দায়িত্বও না। আমাদের নির্বাচন কমিশন হয়ে গেছে, পুনর্গঠিত হয়েছে, পুলিশ প্রশাসনে প্রয়োজনীয় রদবদল হয়েছে, বিচার বিভাগে প্রয়োজনীয় রদবদল হয়েছে বা পুনর্গঠন হয়েছে, এবং একই সাথে প্রশাসনিক লেভেলেও কিছু রদবদল হয়েছে। এবং নির্বাচন কমিশনার নাসির সাহেব বলেছেন ওনারা নির্বাচন অনুষ্ঠানে আর কোনো প্রতিবন্ধকতা নেই। তো আমি আশা করব এই সরকার বুদ্ধিমত্তার পরিচয় দিবে এবং খুব দ্রুত নির্বাচনের তফসিল ডিক্লেয়ার করবে। 5ই অগস্ট ইজ এ গুড ডেট, বিকজ ওই দিন একটি ঐতিহাসিক দিন। জুলাই অগাস্টে দিতে পারে, এখানে কোনো ঝড় বাদলের কথা বলে লাভ নেই। একদিকে আমরা বলেছি বাংলাদেশিরা খুবই রেজিলিয়েন্ট অ্যাজ এ নেশন, তো ঝড় বাদল বা কোন সময় শীত আসবে, কোন সময় ওয়েদার ভালো হবে, এগুলা কোনো আসলে ইস্যু না। আর আরেকটা কথা বলি, সংস্কার বলছে, আমি শুরুতেই বলেছি আজকে পর্যন্ত যারা সংস্কারের কথা বলছে একমাত্র বিএনপি ছাড়া কেউ 2টা পয়েন্টও সংস্কারের দেয় নাই, শুধু সংস্কারের কথা বলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংস্কারের প্রস্তাব দিয়েছে 31 দফায়। এবং আমি আরেকটা কথা বলি, অনেকে আমি বলতে শুনি বিএনপি নির্বাচন চায় কেন, বিএনপি নির্বাচন কেন চায়? আরে একটা গণতান্ত্রিক দেশে একটা রাজনৈতিক দল কি চাইতে পারে? নিজের জনসমর্থন যাচাই করার জন্য। এখন ক্লাসে যেই স্টুডেন্টের প্রিপারেশন ভালো সেই তো পরীক্ষা দিতে চাইবে,
আর যার প্রিপারেশন খারাপ সে খালি যাবে পরীক্ষা পিছাক পরীক্ষা পিছাক পরীক্ষা পিছাক। তো আমার কথা হচ্ছে জনপ্রিয়তা বিএনপির নেই, জনপ্রিয়তা বিএনপির আছে, এটা আমি যাচাই করতে চাই। এখন যারা মনে করছে যে বাংলাদেশিরা হয়তো বিএনপির চেয়ে অন্য কাউকে বেশি গ্রহণযোগ্য মনে করে, তো এটা তো নির্বাচন ছাড়া তো বোঝা সম্ভব না। আরেকটা জিনিস বুঝতে হবে, দেখেন আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, ফেসবুকে ঢুকি, কারো 2 লাখ ফলোয়ার হয়ে যায়, কারো 10 লাখ ফলোয়ার হয়ে যায়, কারো 20 লাখ হয়ে যায়। এগুলোর সাথে কিন্তু বাংলাদেশের ভোটের কোনো মিল নেই। হ্যাঁ, তো ওই রাজনীতির মাঠ আর ভোটের রাজনীতি, প্রান্তিক পর্যায়ে মানুষ কি বলছে, আর কসমোপলিটন সিটিতে কম্পিউটারের সামনে বসে ল্যাপটপের সামনে বসে মানুষ কি বলছে, দিস আর ভেরি ডিফারেন্ট থিংস। এই ওনার সকল প্রশ্নের উত্তর একটাই, যেটা বিডা চেয়ারম্যানও বলেছে, যে ফরেন ইনভেস্টমেন্ট উইল নট কাম ইন বিফোর এনি ইলেক্টেড গভর্নমেন্ট কামস টু পাওয়ার অর অ্যাজিউমস পাওয়ার। কারণ দেখেন 111-এর যে কুখ্যাত সরকার ছিল তারা 46টা আইন করেছিল, প্রথম পার্লামেন্টেই শেখ হাসিনা 43টা বাদ করে দিয়েছে। তাহলে এমন কোনো সরকারের সাথে কেউ চুক্তি করবে না যে সরকারের কোনো স্থায়ী ভিত্তি নেই। তাহলে আপনি বলেন শেখ হাসিনা যেই গত অবৈধ সরকারের যে কাজগুলো করেছে, খুব বেশি চুক্তি কিন্তু বাদ হয়নি। আদানি চুক্তি কি বাদ হয়েছে? বাদ হয়নি। এটা রিনেগোশিয়েটেড হবে, কিন্তু বাদ হবে না। কারণ যাই কিছু হোক, ও সংবিধানের মধ্যে থেকে একটি চুরি চামারি করলো, সংবিধানের কাঠামোর মধ্যে থেকে একটা নির্বাচন দেখিয়েছিল। তো নির্বাচন হতে হবে, নির্বাচিত গভর্নমেন্ট আসলেই এই যে 100 কোটি টাকার জাহাজ, 5 কোটি টাকার জাহাজ 100 কোটি টাকা কিনেছে, এক্সপ্লোরেশন হচ্ছে না, এগুলো বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমি বিশ্বাস করি এগুলো সব কিছুই জনগণের সন্তুষ্টি অনুযায়ী করা হবে এবং বাংলাদেশ উপকৃত হবে। তো এই জন্য আমি আবারও বলি, ক্লোজিং এন্ড, আমার মনে হয় আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। ডায়লগ আজকে আমরা এখানে যা শুনলাম, এটা কিন্তু শুধু বিতর্কের জন্য শুনিনি, এখান থেকে আমাদের অনেক কিছু ধারণ করার আছে এবং আমাদের যে কথাটা পছন্দ হবে এটা মানুষকেও পৌঁছে দেওয়ার বিষয়টা আছে। রাজনীতি আর আগের মতো নেই, রিটরিক করে আর রাজনীতি করা যাবে বলে আমি মনে করি না। আমি মনে করি অ্যাক্টিং করে রাজনীতি করা যাবে না। ইউ হ্যাভ টু বি ইয়োর সেলফ। আমি যেরকম ওইটাই থাকতে হবে। মানুষ আইদার এটা গ্রহণ করবে, না হলে মানুষ এটাকে রিজেক্ট করবে। আমার দোনোটাতে সন্তুষ্ট হতে হবে। মানুষ যদি গ্রহণ করে এটা তো আমার সন্তুষ্ট হতে হবে, মানুষ যদি রিজেক্ট করে এটা তো আমার সন্তুষ্ট হয়ে কি কারণে রিজেক্ট করলো ওটার উপরে আই নিড টু ওয়ার্ক অন মাই সেলফ। তো আমার মনে হয় আমরা যারা আছি, আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা যারা সমাজ গঠনে সম্পৃক্ত, আমরা আরো সংবেদনশীল হয়ে এবং আরো প্রোঅ্যাক্টিভ হয়ে, যে সব কাজ যে রাজনীতিবিদ করবে এমন কোনো কথা না, সব কাজ যে আবার সিভিক সোসাইটি করবে তাও না। আমরা সম্মিলিতভাবে যেন বাংলাদেশের জন্য কাজ করতে পারি এবং বাংলাদেশকে আমরা যেন আসলেই সোনার বাংলাদেশ করতে পারি, আমরা সবাই মিলে সে চেষ্টাটাই করব। সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।